আপনাদের একজন ডাক্তার এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি। তো উনি বললেন যে ব্যালেটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালেট ছিল না, আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না, তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতি? আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। গণভোটের ব্যালট উত্থাপিত প্রশ্ন, দফা ৮ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ, দফা ১০ যেটা নিয়ে আলোচনা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, দফা ১৩ সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা। একটা মহামান্য সম্রাটের আদেশ জারি হয়ে গেল, ৮০ দিনের ভিতরে সংবিধান সংশোধন হয়েছে বলে ধরিয়ে লওয়া হইবে। তাহলে পরে জনগণের অধিকার কোথায়? সুপ্রিমেসি কোথায়? সুভেরেনিটি কোথায়? জনগণ ৫১% ভোট দিয়ে কনস্টিটিউশনাল ম্যান্ডেটে নির্বাচিত করেছে এই সংসদ সদস্যদের। প্রশ্ন আসছে ওই পক্ষ থেকে, তাহলে ৭০% ভোটের কি হবে? ৭০% ভোটের একটা ফয়সালা হবে। জনরায়কে আমরা সম্মান করতে চাই, করতে হবে। এই ৭০% তো দেওয়ার কথা ছিল মাননীয় স্পিকার জাতির পক্ষে আছে কি নাই সেটার উপর। আমি আগেও বলেছি, এই যে আদেশ যেটা নিয়ে কথা হচ্ছে এবং যেটার সাথে সামঞ্জস্য রেখে গণভোটের অধ্যাদেশ করা হয়েছে, এই গণভোটের দফা ৩ এবং ৪ আরো কয়েকটা দফা আছে, দেখলে সময় যাবে, আমি দেখবো না। সামঞ্জস্যতা রেখে প্রশ্ন রেডি করা, জনগণকে বলছে এটা সংবিধান সংস্কার হয়ে যাবে, এর পক্ষে হ্যাঁ অথবা না। কথা হচ্ছে মাননীয় স্পিকার, আর্টিকেল 93 অর্ডিন্যান্স জারির মাধ্যমেও রাষ্ট্রপতির ক্ষমতা নাই কোনো সংবিধানের বিধানকে রূপিত হয়, পরিবর্তন হয় সেরকম কোনো আইন জারি করা, অধ্যাদেশ জারি করা। এটা তো অধ্যাদেশও নয়, এটা তো ভয়েড অ্যাব ইনিশিও একটা অর্ডার, যেটা রাষ্ট্রপতি করতেই পারেন না। সেখানে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য একটা আদেশ জারি হলো, তারপরে সেটার অনুবলে গণভোটের মধ্যে প্রশ্ন উত্থাপিত হলো। এগুলো সবকিছু হচ্ছে এখতিয়ার বহির্ভূত। যারাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কনস্টিটিউশন ভায়োলেশন করেছে, অথচ সেই কনস্টিটিউশন অধীনেই তো তারা শপথ গ্রহণ করেছে। সে রাষ্ট্রপতি করতেই পারেন না, এখতিয়ারটা কোথায়? তারপরে আসে এখন দফা ১৩ সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকরী হবে। সেটা বললাম, সরাসরি তার মধ্য দিয়ে নেক্সট পার্লামেন্টকে, অর্থাৎ এই পার্লামেন্টকে, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী পার্লামেন্টের এখতিয়ারকে খর্ব করা হলো। পৃথিবীতে এমন কোনো বিধান নাই, সংবিধানের মাধ্যমেও না, সাকসেসর পার্লামেন্টকে, পরবর্তী সংসদকে বাইন্ডিং করতে পারে, অধিকার ক্ষুণ্ণ করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমরা এখানে এমন কোন আইন এখন সংবিধান আনতে পারবো না যে পরবর্তী পার্লামেন্টের সংসদ সদস্যরা এই করতে পারবে না। নো, যার জন্য সংবিধানের ফ্যাসিস্ট সরকার আরোপিত 7A and B নাল এন্ড ভয়েড ঘোষণা করা হয়েছে, আল্টাবাস দ্য কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে নন এস্ট। এখন আসেন যে দফা ৭ ১৮০ দিনের ভিতরে সংবিধান সংস্কার সম্পন্ন করার যে বিধান করা হয়েছে, এই সংস্কার পরিষদের অস্তিত্বই নাই। এই সংস্কার পরিষদের এখতিয়ার এখানে ডিক্লেয়ার করা হয়েছে যে ১৮০ দিনের ভিতরে এই আদেশে যা যা আছে সব করবেন।
আদেশটার মধ্যে মাননীয় স্পিকার যে সমস্ত তফসিল দেয়া হয়েছে 30টা তফসিল, এই তফসিলের মধ্যে আদেশটা দেখলাম, আমি তো মনে করছিলাম 48টাই তফসিল এখানে ধরিয়ে দেবে, পক্ষে 47 বলছে জুলাই জাতীয় সনদ 2025 যে সকল ঐক্যমত হয়েছে ঐক্যমত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু কেন নোট অফ ডিসেন্টের প্রশ্নটা কোথায়? কেন নোট অফ ডিসেন্টের অংশটা কোথায়? আপনি প্রস্তাবটা করলেন আর নোট অফ ডিসেন্ট সহ যেভাবে আমরা ঐক্যমত হয়েছে সেটা লিখলেন না। তার মানে এটা হচ্ছে একটা জাতীয় প্রথা। এখানে বলছে দফা 4 অনুযায়ী গণভোটের ব্যালটে স্থাপিত 4টি প্রশ্নের প্রত্যেকটিতে আপনি আলাদাভাবে হ্যাঁ অথবা না দেওয়ার বিধান, এই হ্যাঁ অথবা না দেওয়ার বিধান এইটা সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত, এই পার্লামেন্টের সার্বভৌমত্ব লঙ্ঘনের সাথে এই প্রশ্নই আপনি গণভোটে দিতে পারেন। যদি দিয়েও থাকেন 4টা গণভোটের প্রশ্ন, আমাকে কেন বাধ্য করা হলো একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না? বলা হচ্ছে যে তুমি এখানে 3টা শরবতের বোতল আছে, তবে এই কুইনেনটাও তোমাকে খাইতে হবে। মা ছেলেকে ট্যাবলেট খাওয়াতে পারছে না বেশি তিতা, তো কলা খাই ছেলে, কলার ভিতরে কুইনেনটা ঢুকাই দিল ছেলে, এবং খাওয়ার সময় দেখলো এটা তিতা তিতা লাগে, তার ওটা পুরো বাইর করে ফেলা। এই কোন আইনকে আপনি জাতিকে এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? 3টা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না, তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতি? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা 8 অনুসারে ওই আইনেরই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলে, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই, এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশন। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে, এখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশন, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন ভায়োলেট করতে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশন এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেই জন্য ঘুরিয়ে বলছি প্রশ্ন করতে পারতাম, করছি না। আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদ সচিবের কাছে পৌঁছে দেওয়ার কে এখতিয়ার, কে দিয়েছে, কোন আইন বলে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি এই ফর্মটা এর কাছেও পাঠালেন, আমাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে, দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে, এখন কি করবেন? বলে আমি তো এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা ধানের শীষ ছিল, আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল,
আপনার খুশি হয়েছেন? ঠিক আছে। দাঁড়ির পাল্লাও ছিল, আচ্ছা শাপলাও ছিল না? ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই ঢাকা 17-তে, ছিল না। সেজন্য উনি না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার এবং ওনার পরিচয় দিছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না? বলছি তো উনি বললেন যে ব্যালেটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালেট ছিল না। ব্যালেট ছিল না ভাইস, ব্যালেট ছিল না। বলে যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালেট দিয়েছে, সেখানে আমরা সিল টিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালেট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হা না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। তিনটার মধ্যে ঠিক আছে, একটার মধ্যে ঠিক নেই, চারটা প্রশ্ন। তো সেইটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে, সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোন সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নিবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গ্যাজেট নোটিফিকেশন দেখাচ্ছে, আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি। কোনটা গ্যাজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছে। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদ। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই, কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কি নাই, হ্যাঁ অথবা না বলে। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে? ফেললাম অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না, এটা আলাদা বিতর্ক হতে পারে। কি বিতর্ক এখানে হবে কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকার আবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে এই মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ,
আচ্ছা, 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো, তাই আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেই জন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। আমার সময় শেষ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন